তার মানে সরকারের প্রকল্প পাওয়ার পরেও অনেক নাগরিক আছেন, হিন্দু নাগরিক আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে চান। মোদি যতই চেষ্টা করুক, মোদি কিন্তু ৩৫% মুসলমান মন জয় করতে পারবেন না। মানে বিজেপির যেকোনো রাজ্যে ক্ষমতায় আসার আগে মুসলিম ভোট কিন্তু পায়নি। ক্ষমতায় হুমায়ুন কবির যে দল তৈরি করেছেন, তাতে কতটুকু ছাপ ফেলছে। আমাদের দেখার যেভাবে আইএসএফ বিভিন্ন জায়গায় ঢুকছেন, সেখানে কোনো প্রভাব পড়ছে কিনা। উত্তরবঙ্গের বিশেষ করে উত্তর দিনাজপুর, মালদা এই সমস্ত অঞ্চলে এমআইএম এসেছে, আসারউদ্দিন এর দল। সেখানে কোনো প্রভাব ফেলছে কিনা। অর্থাৎ হলো যে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেলকি দেখাবেন কেউ জানে না। ভাঙা পায়ের খেলা তিনি ২০২১ এ দেখিয়ে দিয়েছিলেন। এমন ইমোশন তৈরি করেছিলেন যে পা ভাঙা, যেদিন ভোটের ফলাফল দিল ওমা পা দেখি খুলে রীতিমতন হাঁটছেন। আইপ্যাক অফিসে যে তদন্তে নেমেছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সমেত চিফ সেক্রেটারি বা ডাইরেক্টর জেনারেল পুলিশ বা পুলিশ কমিশনারকে নিয়ে হাজির হওয়া। এই মামলা যদি সত্যি সুপ্রিম কোর্ট সিরিয়াসলি নেয়, তাহলে নির্বাচনের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আ আ দুঃখ আছে। মানে এটাকে কেন্দ্র করে কিন্তু তার একটা হেনস্থা হওয়ার সম্ভাবনা আছে উনার। মানে স্যার একেবারে অমিত শাহর বঙ্গ সফর দেখেছিলাম এবং তারপরে আবারও নরেন্দ্র মোদীর বঙ্গ সফর আমরা দেখতে পাচ্ছি। এই বঙ্গ সফরে মোদী মানে আসলেন এবং যে সভা করলেন সেখানে তিনি একাধিক হিন্দুত্বের কথা বললেন আমরা দেখতে পেলাম। সেই জায়গায় দাঁড়িয়ে ২৬ এর নির্বাচনের আগে এই বঙ্গ সফর তৃণমূলকে কতটা বিপদে ফেললো বলে আপনার মনে হয়? দেখো বিপদ মানে আজকের বিপদ মানে কালকে কাটিয়ে উঠে। রাজনীতিতে যদি আজকে বিপদে ফেলে, তাহলে কালকে আমার সুযোগ আছে আরেকটা ইস্যু আসাতে আমি কেটে বেরিয়ে যেতে পারি। ফলে বিপদ স্থায়ী হয় না। রাজনীতিতে আজকে যে রাজনৈতিক দল চাপে থাকে, কালকে আরেকটা ইস্যু আসলে সে উপরে উঠে যেতে পারে। ফলে মোদি ডেফিনিটলি এবং প্রথমত দেখো যে অঙ্কের হিসাবে পশ্চিমবাংলায় ৩৫% সংখ্যালঘু মুসলমান মানুষ আছেন। যারা আ মা মূলত তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। এবারও কি করবেন সেটা খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। তবে হিন্দু ভোটাররা কি চায়? মমতাকে সরাতে চায়। বেশিরভাগ হিন্দু ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা থেকে মুক্তি চায়। এই হিন্দু ভোটাররা হয়তো সরকারের কোনো প্রকল্পের মধ্যেও আছে। ধরো, তোমার কি মনে হয় না যে নন্দীগ্রামে সরকারের প্রকল্প পায়নি এমন মহিলা আছে? নিশ্চয়ই ছিল। তারপরে তো তারা মমতাকে হারিয়ে শুভেন্দুকে জয়ী করেছে। তার মানে সরকারের প্রকল্প পাওয়ার পরেও অনেক নাগরিক আছেন, হিন্দু নাগরিক আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে চান। এবং তাদের কাছে অপশন কি? তাদের কাছে এই মুহূর্তে কেন্দ্রের যেহেতু রাজনৈতিক দল বিজেপি সবচেয়ে শক্তিশালী, ফলে বিজেপি তাদের কাছে অপশন। ফলে বিজেপির যারা ভোটার, তারা মূলত হিন্দু ভোটার এবং এদের একটা বড় অংশ বামপন্থীদের থেকে এসছে। এরা কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যকে খুশি হয়। কেন? নরেন্দ্র মোদী আসা মানে হলো ডেভেলপমেন্টের কিছু প্রকল্প উদ্বোধন করেন। যেমন বন্দে ভারত স্লিপার ক্লাসের উদ্বোধন করলেন। একাধিক অমৃত ভারত প্রকল্প মানে ট্রেনের মানে ডিসট্যান্স ট্রেনের উদ্বোধন করলেন। একাধিক মানে প্রকল্পের উদ্বোধন করলেন। কয়েক হাজার কোটি টাকা উদ্বোধন করলেন। যেটা যারা বামপন্থীরা বিজেপিতে যুক্ত হয়েছেন, তারা চান যে ভাই রাজনীতিতে এতটা হিন্দুত্ব যাতে না হয়। একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন হয়। কিন্তু মমতাকে হারাতে পারে বিজেপি, সুতরাং বিজেপির পক্ষে আমরা আছি। ফলে তারা কিন্তু নরেন্দ্র মোদীর ভক্ত। মানে যারা অন্য রাজনৈতিক দল থেকে মানে কোর হিন্দুত্বের লোকরা না। কোর হিন্দুত্ব যেগুলো মানে যারা হলো মানে সবসময় মুসলিমদের বিদ্বেষ করে, হিন্দুদের পক্ষে কথা বলে। এই কোর যে ১০% বিজেপির হিন্দু ভোট ব্যাংক আছে, যারা একটা অংশ এদের মধ্যে আরএসএস আছে, হিন্দু মহাসভার আছে, নানা ধরনের লোক আছে। এরা কিন্তু আবার অমিত শাহর ভক্ত। অমিত শাহর ভক্ত, শুভেন্দু অধিকারীর ভক্ত। আর নরেন্দ্র মোদী যে বক্তৃতা আজকে করলো মালদায়, সেখানে ডেভেলপমেন্ট এর ইস্যু এসছে। ডেফিনিটলি সেখানে শরণার্থীদের ইস্যু এসছে। সেখানে অনুপ্রবেশের ইস্যু এসছে। অনুন্নয়নের ইস্যু এসছে। তৃণমূলের জঙ্গল রাজের ইস্যু এসছে। কিন্তু সবটাই তুমি দেখবে মানে হার্ড অ্যাটাক এ নয়। সবটাই একটা সুশাসন প্রতিষ্ঠার কনটেক্সট এ এসছে।
এইটা কিন্তু আমি তোমায় বলছি বামপন্থী কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যারা এসছেন হিন্দুরা, তারা কিন্তু নরেন্দ্র মোদীর এই বক্তৃতায় কিন্তু খুশি হন। কিন্তু যারা হার্ডকোর হিন্দুবাদী তারা কিন্তু অমিত শাহর বক্তৃতাতে অনেক বেশি খুশি হন। ফলে নরেন্দ্র মোদী অনেকটাই এই হিন্দু ভোট ব্যাংক এর একটা বড় অংশকে কিন্তু খুশি করতে পারছেন। কারণ এবার তিনি জুন মাসের ২০২৫ জুন মাস থেকে শুরু করেছিলেন আলিপুরে যে ১ম জনসভা করে। তারপরে একের পর এক জেলাতে তিনি জনসভা করেছেন। এই জনসভাগুলোর মধ্য দিয়ে উন্নয়নের বার্তা দিচ্ছেন, যেটা ২০২১ এর বিধানসভা নির্বাচনের থেকে একটু আলাদা ধরনের। ২০২১ কেবলমাত্র নরেন্দ্র মোদী যখন বক্তৃতা করছিলেন তখন সরকারের বিরোধিতা করছিলেন। সরকারের যে দুর্বলতার জায়গা সেগুলো তুলে ধরছিলেন এবং দিদি ভাইপো কিভাবে দুর্নীতি করেছে সেগুলোই তুলে ধরছিলেন। কিন্তু ২১ সালের থেকে শিক্ষা নিয়ে ২০২৬ যে নরেন্দ্র মোদীকে পাচ্ছি, সেই নরেন্দ্র মোদী উন্নয়নের বক্তব্যকে ফাঁসে গুরুত্ব দিচ্ছেন। উন্নয়নের উদ্বোধনগুলোকে আগে করে তারপরে তিনি দলের সভা মঞ্চে আসছেন। ফলে ডেভেলপমেন্ট একটা ইম্পোর্টেন্ট জায়গা, সেটাকে ফোকাস করেই তিনি কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে ঢুকছেন। প্রতিদিনই দেখা যাচ্ছে যে তুই মানে যেখানে বক্তৃতা করতে আসছেন তার আগে সরকারি উদ্বোধনের অনুষ্ঠান করছেন। সেই সরকারি উদ্বোধনী অনুষ্ঠানের পরে তিনি দলীয় সভায় আসছেন। অর্থাৎ উন্নয়ন আগে, দলের রাজনীতি পরে। এইরকম একটা বার্তা দেওয়া চাইছেন। মানে উন্নয়নবাদী মানে মোদী, উন্নয়নবাদী মোদী, বিজেপি উন্নয়নের পক্ষে, উন্নয়নের কনটেক্সটেই তৃণমূলকে হারাতে হবে। এইরকম একটা ভাবনা মোদীর পুরো সফরের পরিকল্পনার অন্তর্গত। আগামীকালও উনি সিঙ্গুরে যাচ্ছেন। সেখানেও আরেকটা মানে ইম্পর্টেন্ট জায়গা। বিশেষ করে আমরা সবাই জানি যে টাটার ন্যানো কারখানা হওয়ার কথা ছিল। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের হঠকারী রাজনীতির জন্য রতন টাটা বাধ্য হয়েছিলেন টাটা কোম্পানি যেখানে প্রায় ৮০% তৈরি হয়েছিল কারখানা, সেই কারখানা তুলে সেখানে কাজ বন্ধ করতে এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে ডোলোমাইট দিয়ে সেটাকে মানে ভেঙেছে। এখন কৃষকদের অবস্থা হলো না কারখানা হলো না কৃষি হলো, তাদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এইরকম প্রেক্ষিতে আগামীকাল যে জনসভা তিনি মানে যাচ্ছেন, সিঙ্গুরে যে জনসভা হতে যাচ্ছে ভীষণ তাৎপর্যপূর্ণ বিজেপির জন্য। বিশেষ করে দক্ষিণবঙ্গের শহরাঞ্চলের মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মোদী কি বার্তা দিতে যাচ্ছেন? উন্নয়নের কি বার্তা নতুন করে আসছে মোদীর মাধ্যমে? সেটা ভীষণ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে এটা দেখার, ফলে সব মিলে তুমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকালের যে বৈশিষ্ট্যগুলো উঠে এসছে সেটার মধ্যে ললেসনেস, আইনের শাসনের অভাব, ২ হলো মানে শিল্পের অভাব, ৩ নম্বর হলো কর্মহীনতা, ৪ নম্বর হলো পরিযায়ী শ্রমিক, অর্থাৎ এই রাজ্যে কাজ পাচ্ছে জন্য কাজ পাচ্ছে না, বাইরে গিয়ে কাজ নিতে বাধ্য হচ্ছে লোক বাবা-মাকে ছেড়ে। তারপরে দুর্নীতি, এই ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে গেল দুর্নীতি। এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদী সরব থাকছেন প্রত্যেকটা জনসভাতে এবং কর্মীদের মধ্যে নিজে একটা কানেক্টিভিটি তৈরি করবার চেষ্টা করছেন। যে সমস্ত কর্মীরা আসছেন তারাও খুব মানে বলা যায় যে আপ্লুত, আপ্লুত মোদীর বক্তব্য, মোদীর সাথে কানেক্টিভিটি তারাও তৈরি করতে চাইছেন। মোদীর প্রতিকৃতি নিয়ে, ছবি নিয়ে তারা আসছেন। বিভিন্ন রকম উপহার নিয়ে আসছেন। মোদী সেগুলোকে সংগ্রহ করছেন। এই সবগুলো নিয়ে ঠিক আছে। কিন্তু মনে রাখবে মোদী যতই চেষ্টা করুক, মোদী কিন্তু ৩৫% মুসলমান মন জয় করতে পারবেন না। মানে বিজেপির যেকোনো রাজ্যে ক্ষমতায় আসার আগে মুসলিম ভোট কিন্তু পায়নি। ক্ষমতায় আসার পরে উন্নয়ন প্রকল্প দিয়ে ৫, ৭, ৮% পর্যন্ত ভোট পেয়েছে। গুজরাটে পায়, উত্তরপ্রদেশে পায়। ৮-১০% ভোট পায়। তার বেশি পায় না অবশ্য। কিন্তু পশ্চিমবাংলাতে এই ১০% ভোট পাওয়ার মতো জায়গায় বিজেপি নেই। মানে মুসলিমদের ৩৫% এর মধ্যে যদি সত্যি ১০% পেত তাহলে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতেন। কিন্তু যেহেতু মুসলিমরা এককাট্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, বিজেপিকে ভোট দেয় না। ফলে মোদীর এই ভাষণটা কিন্তু মূলত ৬৫% মানুষের জন্য। সেই ৬৫% একটা বড় অংশ বাম, কংগ্রেস বা অন্য ঘরানা থেকে আসা লোক। তাদের উদ্দেশ্যে মোদী যে ভাষণ দিচ্ছেন তারা তা খুশি হচ্ছেন। কিন্তু দিনের শেষে তোমাকে আমি আবারও বলব যে মোদীর এই সফরগুলো কতটুকু বিপাকে ফেলছে তৃণমূল কংগ্রেসকে, এইটা কিন্তু বলার মতন জায়গায় আমরা এখনো আসিনি। তার কারণ বারবার বলছি ৩৫% মুসলমানরা একতরফাভাবে মমতাকে ভোট দিলে তাহলে কিন্তু মমতার
সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া খুব একটা চ্যালেঞ্জের নয়। যদি সংখ্যালঘুরা একইভাবে ২০২১-এর বিধানসভার মতন ভোট দেন, তাহলে কিন্তু ৩৫% মুসলমান মানুষের ভোট আর বাদবাকি বেনিফিশিয়ারি, দলীয় কর্মী সংগঠন নেতাদের ভোট, আর কিছুটা শাসক দলে থাকার জন্য যে মানি পাওয়ার, মাসল পাওয়ারের ভোট, এই নিয়ে কিন্তু মমতা ড্যাং ড্যাং করে আবার ক্ষমতায় আসতে পারে। যদি মুসলমানরা এনগ্লব ভোট দেন। সেই কারণে আমাদের দেখার যে হুমায়ুন কবির যে দল তৈরি করেছেন, তাতে কতটুকু ছাপ ফেলছে। আমাদের দেখার যেভাবে আইএসএফ বিভিন্ন জায়গায় ঢুকছেন, সেখানে কোনো প্রভাব পড়ছে কিনা। উত্তরবঙ্গের বিশেষ করে উত্তর দিনাজপুর, মালদা এই সমস্ত অঞ্চলে এমআইএম এসেছে, আসারউদ্দিন এর দল। সেখানে কোনো প্রভাব ফেলছে কিনা। অর্থাৎ মুসলিম ভোট যদি ভাঙে বা বাম কংগ্রেস পায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচন কঠিন লড়াই হবে। এটা বলাই বাহুল্য। ফলে অনেকটাই মোদী তার ভোট ব্যাংক অটুট রাখবে। মালদাতেও মোদী ৩৬% ভোট লোকসভা নির্বাচন পেয়েছেন, এবারও পাবেন। আমি নিশ্চিত। এবার আজকে যা বড় জনসভা দেখলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভোটটা মোদী পাচ্ছেন বা বিজেপি পাচ্ছে সেটা হলো ৩৮ থেকে ৪০% মতো। তৃণমূলকে হারাতে গেলে আরো ৫ থেকে ৬% ভোট পেতে হবে। সেই ভোটটা কোথা থেকে আসবে? সেই ভোটটা কি অতিরিক্ত হিন্দু ভোটের পোলারাইজেশন এর মাধ্যমে আসবে? নাকি বাম কংগ্রেস যতটুকু ভোট পেত ৫% সেটা আরো কমে গিয়ে মোদীকে সমর্থন করবে হারানোর জন্য তৃণমূলকে? নাকি তৃণমূলের মধ্যেই গৃহদাহ হতে পারে, ভোট বিভাজন হতে পারে? নাকি কোনোটাই হলো না, মানে যা ছিল তাই হলো? অর্থাৎ ওই আবারও ৩৮-৩৯% ভোট বিজেপি পেল, ৪৫-৪৬% তৃণমূল পেল, তাহলে স্থিতাবস্থায় কিন্তু থাকবে। তাহলে এই অঙ্কগুলো কষার জন্য কিন্তু আরো সময় লাগবে। এই ইতিমধ্যেই এসআইআর চলছে। এসআইআর এ অনেক অব্যবস্থার জন্য তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত রাস্তায় থাকছেন, বিরোধিতা করছেন। ভিন্ন রাজ্যের মানে পরিযায়ী শ্রমিকরা মানে যদি হয়রানি হয় তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে বাঙালিদেরকে বোঝানোর চেষ্টা করছেন। দুটোই যে খুব মানুষ খাচ্ছে আমার মনে হয় না। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেলকি দেখাবেন কেউ জানে না। ভাঙা পায়ের খেলা তিনি ২০২১-এ দেখিয়ে দিয়েছিলেন। এমন ইমোশন তৈরি করেছিলেন যে পা ভাঙা, যেদিন ভোটের ফলাফল দিল মা পা দেখি খুলে রীতিমতন হাঁটছেন। বা প্রচার পর্বে ২-১টা ভিডিও দেখেছি পা নাড়াচ্ছেন। কিন্তু পা তো প্লাস্টারে, এবং সেই প্লাস্টারওয়ালা পা নিয়েই তো তিনি রাজনীতিটা করে মানুষের মন জয় করেছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন অবস্থান নিচ্ছেন সেটা বলাও কঠিন। কিন্তু একই সাথে এটাও বলা দরকার যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দুটো ব্যালেন্স শিট তৈরি করি, তাহলে কিন্তু আমি বলব যে বেশ কিছু মানে অস্বস্তিকর ইস্যু মমতার জন্য মানে তৈরি হয়েছে। তার মধ্যে ইডি যে আইপ্যাক অফিসে যে তদন্তে নেমেছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সমেত চিফ সেক্রেটারি বা ডাইরেক্টর জেনারেল পুলিশ বা পুলিশ কমিশনারকে নিয়ে হাজির হওয়া, এই মামলা যদি সত্যি সুপ্রিম কোর্ট সিরিয়াসলি নেয়, তাহলে নির্বাচনের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃখ আছে। মানে এটাকে কেন্দ্র করে কিন্তু তার একটা হেনস্থা হওয়ার সম্ভাবনা আছে উনার। মানে ইতিমধ্যেই কিন্তু মানুষ, মানে হিন্দু মানুষ তো বটেই, সাধারণভাবে মানুষরা কিন্তু রে করেছে যে মুখ্যমন্ত্রী কেন একটা প্রাইভেট সংস্থার রেডে, ইডির রেডে তিনি হাজির হলেন। সেখান থেকে তিনি ফাইলপত্র ছিনিয়ে নিয়ে আসলেন। এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিক্ষোভ আছে। এখন যদি কোর্ট যদি সিলমোহর দিয়ে দেয় এবং কোনো অর্ডার দিয়ে দেয়, অ্যাডভার্সারি অর্ডার দিয়ে দেয় মমতার এগেনস্টে নির্বাচনের আগে, মমতাই মনে রাখবে প্রধান তুরুপের তাস। মমতাই হলো তাদের প্রধান মুখ তৃণমূল কংগ্রেসের। ফলে রাজা বা রানী তিনি যদি আক্রান্ত হন, দাবাতে যা হয়, এক্ষেত্রে নির্বাচনের আগে যদি সত্যি কোর্ট কোনো অ্যাডভার্সারি অর্ডার দেয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই তৃণমূলের জন্য দুশ্চিন্তার হতে পারে। এটা একটা দিক। অন্যদিকে বিজেপির জন্য দুশ্চিন্তার কারণ হলো এসআইআর এর পরে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে, তখন দিকে যদি দেখা যায় বহু সংখ্যক হিন্দুর নাম বাদ, মতুয়াদের নাম বাদ, আদিবাসীদের নাম বাদ বা রাজবংশীদের নাম বাদ গেল, তখন যে রাস্তার রাজনীতিতে মমতা নামবেন, তাকে প্রতিহত করা বিজেপির পক্ষে খুব কঠিন হবে। তখন নিজেদের ভোট ব্যাংকটা বিজেপি হারাবে না তো? অর্থাৎ এসআইআর এর অন্ধ গলির মধ্যে বিজেপি ঢুকে গেল না তো? শেষ পর্যন্ত
এসআইআর এ যদি বড় সংখ্যক লোকের নাম বাদ যায় এবং সেখানে হিন্দুরা থাকে বিশেষ করে, তাহলে যে ধরনের ইমোশনাল রাজনীতি হবে যে কেন নাম বাদ গেল, সেই রাজনীতি সামাল দিতে পারবে তো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ফলে রাজনীতির অনেকটা রাস্তা বাকি আছে। নরেন্দ্র মোদী এলেন আর তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেললেন, ব্যাপারটা এতটা সহজ নয়। রাজনীতি আরো বেশি আনফোল্ড হতে থাকবে আগামী দিনে। তবে আপাতত আমি বলবো এবারের যে কৌশল নরেন্দ্র মোদী নিয়েছেন সেটা 2021-এর থেকে অনেক বেশি এফেক্টিভ আমার কাছে একজন বিশ্লেষক হিসাবে। তিনি উন্নয়নের প্রকল্প উদ্বোধনের পাশাপাশি দলীয় সভায় বক্তৃতা করে তিনি উন্নয়নমুখী বিজেপিকে তুলে ধরবার চেষ্টা করছেন, যেটা আহ, বাম, কংগ্রেস বা ভিন্ন রাজনৈতিক দল থেকে আসা বিজেপির কর্মী সমর্থকদের উৎসাহিত করছে বলে আমার মনে হয়।